প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় প্রেগনেন্সিতে হৃদরোগ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার আশরাফুল আলম সুমন ১৯৮৫ সালের সেপ্টেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রেগনেন্সি যখন থাকে সেই সময়টিতে হৃদরোগ, আমি একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবার রয়েছে সেটি হচ্ছে একজন মা যখন গর্ভবতী হচ্ছেন তখন আসলে কি কি হৃদরোগ ধরা পড়ছে? আমাদের দেশের যেই হার্টের ডিজিজগুলা আপনার প্রেগনেন্সি মায়েদের ধরা পড়তেছে গর্ভাবস্থায়, তার মধ্যে খুব অন্যতম কিছু ডিজিজ থাকে আগেই ছিল, কিছু ডিজিজ থাকে নতুন করে আসলে অ্যাপিয়ার করছে বা নতুন করে হয়েছে। তো এর মধ্যে যেমন মনে করেন অনেকে মায়েদের আমরা দেখতে পাচ্ছি যে তার জন্মগত হার্টের ছিদ্র ছিল, উনি এটা আগে জানতেন না। তো যখন উনি বাচ্চা গর্ভবতী হয়েছেন, একটা সময় পার হয়েছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার, অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে ওনার মধ্যে একটা ডিফারেন্ট টাইপ অফ সিমটম উনি ফিল করতেছেন বা খুব গুরুতর মনে হচ্ছে। সেই সময় দেখা গেছে আমরা দেখে তার হার্টের যে ছিদ্র আছে আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি। এর সাথে সাথে আরও কিছু যুগ হয়, এই হার্টের ছিদ্রের সাথে সাথে দেখা গেছে ভালভুলার প্রবলেম ছিল, আগে ছিল উনি জানতো না, নতুন করে এগুলো ধরা পড়তেছে। আবার গর্ভাবস্থায় নতুন করে পেশেন্টের প্রেশারের সমস্যা দেখা দেয়। মায়েদের প্রেশারের সমস্যা যখন হয়, অর্থাৎ প্রেগনেন্সি হাইপারটেনসিভ প্রেগনেন্সি ডিজিজ দেখা দেয়। এর সাথে সাথে এই মায়েদের আবার হাইপারটেনসিভ প্রেগনেন্সির সাথে সাথে একলামশিয়া, অর্থাৎ খিচুনির যে রোগটা, প্রি একলামশিয়া এগুলো হয়। অনেক মায়ের জন্য বাচ্চা নষ্ট হওয়া, বাচ্চা মারা যাওয়ার এই প্রবণতাগুলো কিন্তু অনেক বেশি আমাদের দেশে। এর সাথে আরও কিছু জিনিস অ্যাড হয়, গর্ভাবস্থায় রক্ত জমাট বাঁধার একটা প্রবণতা বেড়ে যায়, যার কারণে অনেক মায়েদের দেখা গেছে হার্ট অ্যাটাকও হয়, আবার পালমোনারি অ্যাম্বুলিজমও হয়। এর সাথে সাথে গর্ভাবস্থায় মায়েদের হার্টের যে মাসেল হয়, এই মাসেলে দুর্বলতার একটা প্রবণতা দেখা যায়, আমরা এটা বলি মায়োপ্যাথি, অর্থাৎ প্রেগনেন্সি ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি। এই সব কয়টা ডিজিজই আসলে কোনো না কোনোভাবে মায়েদের খুব ইম্প্যাক্ট পড়ে, তাদের মধ্যে খুব সমস্যা দেখা দেয়। কোনো সিমটম নিয়ে আমাদের কাছে আসে, কোনো সময় হঠাৎ করে যতটুকু হওয়ার কথা খারাপ বা তার মধ্যে সমস্যা থাকার কথা অনেক বেশি দেখা যাচ্ছে। যে সিমটম ধরেন থার্ড ট্রাইমেস্টারে হওয়ার কথা, দেখা গেছে ফার্স্ট বা প্রথম 3 মাস বা 4 মাসের মাথায় এই সমস্যাগুলো গুরুতর হয়ে যাচ্ছে। একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ দেখে আসলে গর্ভবতী মা যারা রয়েছেন তারা বুঝতে পারবেন যে হৃদরোগের সমস্যা রয়েছে? যখন কনজেনিটাল হার্ট ডিজিজগুলো মায়ের মধ্যে থাকবেন, সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের ক্ষেত্রে খুব গ্রসলি যেটা বুঝতে পারবো যে শ্বাসকষ্টটা খুব বেশি হবে। হার্টের ছিদ্র যদি থেকে থাকে, সেটা হোক ASD, BSD অথবা অন্য কোনো ফর্মে, সেক্ষেত্রে মায়েরা খুব তাড়াতাড়ি দেখা যায় বলবে যে আমার অল্পতেই হাঁপিয়ে যায়। এমনিতেই তো একটা গর্ভবতী মা কাজকর্ম অল্পতেই হাঁপাবে, এটাই স্বাভাবিক, তবে তার ক্ষেত্রে এটা খুব আরও বেশি দেখা যাবে। হাঁপানোর বিষয়টার সাথে সাথে কিছু কিছু মায়েদের বুকে ব্যথাও হতে পারে, সেটা দেখা গেছে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে সেই জন্য বুকে ব্যথা হতে পারে, অথবা এমআই হয়েছে সেই জন্য বুকে ব্যথা হতে পারে, অথবা ক্রনিক থ্রম্বো অ্যাম্বুলিজম, পালমোনারি অ্যাম্বুলিজম হতে পারে, সেক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে। এর সাথে সাথে অনেকের হেডেক, মাথা ব্যথা হতে পারে। যদি প্রেশারটা বেড়ে যায়, বলবে যে আমার খুব মাথা ব্যথা হয়, তার মানে প্রেশারটা বাড়ছে কিনা আমাদের একটু দেখে নেওয়া লাগবে। আর অনেক ক্ষেত্রে মায়েদের দুর্বলও লাগতে পারে। সেটা একটা হতে পারে যে গর্ভাবস্থায় মায়েদের রক্ত শূন্যতা থাকে, অ্যানিমিয়া, সেই জন্য দুর্বল লাগতে পারে অনেক বেশি। এর সাথে আবার দেখা গেছে কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে। যদিও কার্ডিওমায়োপ্যাথিটা লাস্ট ট্রাইমেস্টারের দিকে, অর্থাৎ 24+ উইকস দিকে আমরা ওই দিকে এটা পেতে পারি। শ্বাসের দিকে যদিও হয়, সেক্ষেত্রে মা দেখা যাচ্ছে প্রেশার কম থাকতে পারে, শ্বাসকষ্টটা খুব বেশি বেড়ে যাবে, হাতে পায়ে অনেক বেশি পানি চলে আসবে। যেমন একলামশিয়া, প্রি একলামশিয়া, হাইপারটেনশন, প্রেশারের সাথে সাথেও পায়ে পানি আসতে পারে, প্রস্রাবের সাথে প্রোটিন যেতে পারে, আবার হার্ট ফেলিওরের সাথেও পায়ে পানি আসা, এই জিনিসগুলো হতে পারে। এই জিনিসগুলো আমাদের একটু ক্লিনিক্যালি দেখে এক্সক্লুশন করাটা জরুরি হবে এবং আর্লি ম্যানেজমেন্টে যেন যেতে পারে, তাহলে বাচ্চার জন্য অনেকটা সেফটির কারণ হয়ে দাঁড়াবে। গর্ভবতী মা যারা রয়েছেন অনেকে আমাদের কাছে জানতে চান যে এই যে আগে তার প্রেশার ছিল না, কিন্তু যখন আসলে গর্ভবতী হলেন পরবর্তী সময় থেকে তার হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সেটি ধরা পড়ছে, কেন হচ্ছে এমন অবস্থা? এটা দুইভাবে আমরা বলতে পারি। যেমন মনে করেন অনেকের আগে প্রেশার ছিল, প্রেগনেন্সি হওয়ার আগে থেকে উনি প্রেশার ওষুধ খায়,
তাহলে সেই মার ক্ষেত্রে কিন্তু উনি অনেক বেশি অ্যালার্ট থাকবেন। আর কোন ড্রাগ খেতে পারবেন এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। যেমন আমরা এসি ইনহিবিটর ড্রাগসগুলো অ্যাভয়েড করি, একদম প্রেগনেন্সিতে দিব না। তো উনি ওই মা তো আগে থেকেই ড্রাগ চেঞ্জ করে ফেলবেন প্রেগনেন্সি হওয়ার আগে, যে আমি প্রেশার ওষুধটা চেঞ্জ করে ফেললাম এবং প্রেগনেন্সির সময়ে প্রেশারটা আমার কন্ট্রোলে থাকতেছে কিনা এই জিনিসটা উনি ফলো আপ করবে। এর সাথে যদি মা বলেন যে না আমার তো আসলে আগে প্রেশার ছিলই না, তার মানে এখন যদি প্রেশার থাকে তা এটা নতুন করে হয়েছে, সেটা অনেকগুলো কারণে প্রেশার হতে পারে। একটা হতে পারে মায়েদের ভলিউম বেড়ে যায়, ব্লাডের ভলিউম তো প্রেগনেন্সিতে অনেক বেশি থাকে। তারপরও পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স থেকে শুরু করে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সটাও বেড়ে যায়। এইসব কারণে প্রেশারটা অনেকের একটু বেশি থাকে। আবার সার্কুলেশনটাও কিন্তু বাড়তে থাকে, সবগুলো এই সার্কুলেশন বাড়ার কারণে রেজিস্ট্যান্টও বাড়ে, সব কটা মিলেই আমাদের প্রেশারটা বেশি থাকে। সেক্ষেত্রে আসলে লক্ষণ উপসর্গ কি থাকে? সেই ক্ষেত্রে লক্ষণ উপসর্গ এক হচ্ছে হাইপারটেনসিভ যে কমপ্লেইনগুলো মেইনলি ওইগুলো নিয়ে আমাদের কাছে আসবে। তবে এর মধ্যে অন্যতম হেডেক, মাথা ব্যথাটা নিয়ে আসতে পারে। মাথা ব্যথার সাথে সাথে একটু শ্বাসকষ্ট প্রবণতা বাড়তে পারে যদি হাইপারটেনসিভ হার্ট ফেলিওর থাকে। আবার অনেকের হাত পা ফুলে যাওয়া, দেখেছে হাইপারটেনশনটা চলতেছে, ইন দ্য মিন টাইম পেশেন্টের প্রোটিনিউরিয়া, পায়ে পানি আসা শুরু হয়ে গেছে, অর্থাৎ পেশেন্ট হাইপারটেনশন বা প্রেশার থেকে আস্তে আস্তে একলামশিয়া, প্রি একলামশিয়া থেকে একলামশিয়ার দিকে চলে যাচ্ছে। এই সিমটমগুলো কিন্তু প্রেশারের সাথে সাথে থাকবে। পা ফোলা, প্রস্রাবের সাথে অনেক বেশি প্রোটিন যাওয়া, মাথা ব্যথা করা, হার্ট ফেলিওর, শ্বাসকষ্টটাও বাড়া। আর সাথে সাথে তার যদি সে প্রেশার মেপে থাকে সে ওইটাও বুঝতে পারবে যে আমার তো প্রেশারটা অনেক বেশি থাকতেছে। অথবা অনেকে বলবে যে এটা তো আমার আসলে সেকেন্ড টাইম প্রেগনেন্সি, তাহলে ফার্স্ট প্রেগনেন্সিতে এই সমস্যাগুলো ছিল কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। এই সব কটা জিনিস মিলে আমরা মোটামুটি বুঝতে পারি যে না, মা তো আসলে প্রি একলামশিয়ার দিকে যাচ্ছে বা একলামশিয়া হওয়ার সম্ভাবনা থাকে। যদি আগের প্রেগনেন্সিতেও বাচ্চাটা খারাপ হয়ে থাকে, প্রি একলামশিয়া থেকে একলামশিয়া যেয়ে থাকে, বাচ্চার ডেথ একটা হিস্ট্রি থাকে, এগুলো আমাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পরবর্তী প্রেগনেন্সিতে ডিল করতে হবে। উচ্চ রক্তচাপের কারণে গর্ভবতী মাকে কখন আসলে চিকিৎসক বা হাসপাতালে শরণাপন্ন হতে হবে? সবচেয়ে আমি যে জিনিসটাকে গুরুত্ব দিব, মায়েদের ফলো আপটা খুব জরুরি, যেটা আমাদের দেশে একটু কষ্টদায়ক বিষয়। যারা পেরিফেরিতে থাকেন, একটু এক্সপেন্সিভ বিষয়, রেগুলার ফলো আপটা তো মায়েদের জন্য একটু কষ্টদায়ক বিষয়। তো এই দিক থেকে আমি বলবো যে রেগুলার ফলো আপ যদি ওনারা করেন, রেগুলার ফলো আপ করলে অ্যান্টিনেটাল ভিজিট যে এই ভিজিটে কিন্তু মায়ের প্রবলেমগুলো বের হয়ে যাবে। এবং উনি অনেক বেশি যদি প্রেশার বেড়েও থাকে, প্রেশারটা কন্ট্রোল হচ্ছে কিনা খুব সহজে আমরা বুঝতে পারবো। আনকন্ট্রোল প্রেশার ছাড়া তো আপনি কমপ্লিকেশনগুলোর দিকে যেতে পারবেন না। নিশ্চয়ই যে যাওয়া মানেই হচ্ছে আপনি আনকন্ট্রোল ছিলেন। যদি এমন হয় যে না, মায়ের অনেক ওষুধ খাচ্ছে, ফলো আপ করতেছে, তারপরেও প্রেশার কন্ট্রোল হচ্ছে না, কিন্তু আপনার পা ফোলা শুরু হয়ে গেছে, অনেক বেশি প্রোটিনিউরিয়া যাচ্ছে, কোনোভাবে প্রেশারটা কমতেছে না, প্রিভিয়াস প্রেগনেন্সিতেও রিস্ক ফ্যাক্টর আছে, হিস্ট্রি খারাপ, সেক্ষেত্রে যখনই খারাপ দিকে যাবে আপনি অ্যাটলিস্ট অবজারভেশন হলেও হাসপাতালেও প্রয়োজনে থাকতে পারেন যদি কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করে ফেলে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি খুব ক্লোজ অবজারভেশন করে বিষয়গুলোকে কন্ট্রোল করে বাসায় যেতে পারেন। বাসায় গিয়ে এই প্রবলেমগুলো আবারও হচ্ছে না সেটা ফলো আপে আপনি জানাইতে পারেন, আউটডোর বেসিসেও করা যেতে পারে। যাদের আসলে জন্মগত ত্রুটি রয়েছে কিংবা এই যে হৃদরোগ জন্মগত যেগুলো রয়েছে সেগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে কি করণীয়? জন্মগত ত্রুটি যদি থাকে, এটা আমরা একটু অ্যাসেসমেন্ট করবো। আসলে একদম ফার্স্ট আমরা দেখবো যে পেশেন্টের অ্যাসেসমেন্টটা, যে আসলে তার এই ছিদ্রটা হওয়ার ছিল তো, যেহেতু প্রেগনেন্সির অনেকটা সময় পার হয়েছে, সেক্ষেত্রে তার হার্টের মধ্যে কীরকম চেঞ্জ হয়েছে, রক্তের ফ্লোগুলা কেমন, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করছে কিনা। কারণ হচ্ছে আপনি যদি জেনে থাকেন যে আপনার হার্টের সমস্যা আছে, এমনও তো হতে পারে শুধু যে ফার্স্ট প্রেগনেন্সিতে জানতে পারবে হার্টের সমস্যা আছে তাও তো না। এমন হতে পারে মায়ের হার্টের যে ছিদ্র আছে এটা আগে থেকে জানে। আচ্ছা, এখন আমাদের কাছে আসছে যে আমি প্রেগনেন্সি যাবো কিনা, আমি প্রেগনেন্ট ওনারা বাচ্চা চাচ্ছে, এখন তারা এই ফ্যামিলিটা সিদ্ধান্ত নিবে কিনা যে ওনার বাচ্চা নেওয়া উচিত, এটা ধরে চিন্তার বিষয়। এই ক্ষেত্রে অবশ্যই অ্যাসেসমেন্টটা জরুরি আমি মনে করি। এই অ্যাসেসমেন্টটা একদম গ্রসলি যদি আমি বলে যাই, আমরা একটা ইসিজি ইকু করে আমরা মোটামুটি একদম প্রাইমারি একটা সিদ্ধান্ত নিতে পারি। যেমন মনে করেন যদি এমন হয় তার হার্টের ছিদ্রটা, রক্তে যে ফ্লু হয়, যেহেতু ছিদ্র আছে তার মানে বাম থেকে ডান, ডান থেকে বাম ব্লাড একটা যাতায়াত থাকে, এই ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিব কি দেখে, পালমোনারি হাইপারটেনশন আছে কিনা, সাথে পালমোনারি হাইপারটেনশনের সাথে হার্ট ফেলিওর আছে কিনা, হার্ট ফেলিওরের সাথে সাথে পেশেন্টের কোনো এরিথমিয়া আছে কিনা, এর সাথে সাথে পেশেন্টের পা ফোলা বা আদার সিমটমগুলো ডেভেলপ করছে কিনা। যদি পালমোনারি হাইপারটেনশন থাকে, এর সাথে আনুষঙ্গিক খারাপ ফিচার থাকে, তাইলে মাকে আমরা বলবো যে আপনি প্রেগনেন্সিতে যাওয়ার আগে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্ষেত্রে নিরুৎসাহিত করি। প্রেগনেন্সির ক্ষেত্রে আসলে হৃদরোগের বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম, যাদের আসলে আগে থেকেই হৃদরোগ রয়েছে তাদের এই প্রেগনেন্সির এই সময়টাতে সেই হৃদরোগের ফলো আপটি কিভাবে নিশ্চিত করা হয়ে থাকে?
যদি কারো হার্টে ছিদ্র থাকে, তার কোনো ধরনের পালমোনারি হাইপারটেনশন বা আদার্স কমপ্লেনগুলো না থাকে, আমরা কিন্তু ডিভাইস দিয়ে সহজে ছিদ্রটা বন্ধ করতে পারি, যদি এটা ডিভাইস দিয়ে বন্ধ করার মতো হয়। যদি ডিভাইস দিয়ে বন্ধ করার মতো না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেগনেন্সিটা রান করতে পারবো কিনা সিদ্ধান্ত নিতে হবে পালমোনারি হাইপারটেনশন বা আনুষঙ্গিক বিষয়গুলো দেখে। অবশ্যই। আর যদি ডিভাইস দিয়ে বন্ধ করে দিতে পারি, তাহলে কিন্তু মা খুব সহজে প্রেগনেন্সিটা রান করতে পারবে। এটা হচ্ছে ছিদ্রের ক্ষেত্রে। যদি এএসডি হয়, বিএসডির ক্ষেত্রেও সেম সিদ্ধান্তটা নিতে পারি। আর যদি ভালভুলার প্রবলেম থাকে, যে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন অথবা এওরটিক ভালভের কোনো প্রবলেম, সেক্ষেত্রে মাইট্রাল স্টেনোসিস আদার ভালভের প্রবলেম থাকলে মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে আমরা কিন্তু পিটিএমসি বেলুন দিয়ে আমরা এটাকে খুলে দিতে পারি, যদি এটা সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস হয়। আচ্ছা, বেলুন দিয়ে খুলে দিলে মা অ্যাটলিস্ট প্রেগনেন্সিটা রান করতে পারবে। পরবর্তীতে আমরা আবার এটাকে প্রয়োজনে অপারেশন বা কোথাও যাওয়া যাবে। নিশ্চয়ই। আর যদি এমন হয় যে না, ভালভের প্রবলেমটা খুব সিভিয়ার, পালমোনারি হাইপারটেনশন সিভিয়ার, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে মা আসলে বাচ্চা একদম ডেলিভারি পর্যন্ত যেতে পারবে কি পারবে না, যাওয়াটা উচিত হবে কিনা, সিদ্ধান্তগুলো তখন আমাদেরকে নিতে হবে। এর সাথে আমরা যে জিনিসটা করি, যে আপনি যেটা বলেন যে ফলো আপ, আমরা দিয়ে দেখি যে তার আসলে কোন পর্যায়ে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার মার কতটুকু চেঞ্জ হচ্ছে। আগে দেখেছো ভালো ছিল, তারপরেও ভালো আছে, শ্বাসকষ্ট খুব একটা হচ্ছে না, পালমোনারি হাইপারটেনশন স্টেটিক আছে, আগের মতোই অতটা বাড়ে নাই বা মোটামুটি সমস্যা করতেছে না, আমরা কোনোভাবেই থার্ড ট্রাইমেস্টার পর্যন্ত যেতে পারি। তবে সেই ক্ষেত্রে আমরা ডেলিভারির ক্ষেত্রে খুব আর্লি একটা সিলেক্টিভ মেথড অনেক সময় বেছে নেওয়াটাকে প্রিফার করি। যে মা সেই ক্ষেত্রে হয়, আমরা চাই যে নর্মাল ডেলিভারিটাকে খুব একটা আমরা কারেজ করি না আর কি। যদি নর্মাল ডেলিভারি যেতে চাই, সেক্ষেত্রে সেকেন্ড স্টেজ অফ ডেলিভারিটা খুব শর্ট করে দিতে চাই, যেন মারও ইম্প্যাক্ট মানে খুব বেশি শ্বাসকষ্ট বা এটা হার্টের উপর খুব চাপ না পড়ে। আর যদি মা নর্মাল ডেলিভারি সময়টা অত বেশি ওনার ক্ষেত্রে অ্যাডজাস্টেবল না হয়, সেক্ষেত্রে খুব সিলেক্টিভ আমরা সিজারিয়ান সেকশনটাকে অনেক ক্ষেত্রে প্রিফার করে থাকি। গর্ভাবস্থায় মায়ের যে হার্ট রয়েছে, সেটির কার্যক্ষমতা ঠিক রয়েছে কিনা, সেটি আপনারা কিভাবে নিশ্চিত করে থাকেন? সেটা আমরা নিশ্চিত করি সাইন সিমটমের সাথে, অর্থাৎ পেশেন্টের কমপ্লেনগুলোর সাথে আমরা কি কি সমস্যা হতে পারে এটা মিলাই ফলো আপের সময়। এর সাথে সাথে কিছু পরীক্ষাকেও আমরা অ্যাড করি। যেমন ইসিজি করলে আমরা বুঝতে পারি, এক্সরেটা হয়তো বা প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যাডভাইস করি না, বাট কিছু কিছু ক্ষেত্রে করা যেতে পারে উইথ প্রিকশন। প্রিকশন না থাকলে এটা আমরা অ্যাডভাইজেবল না, যেহেতু আমরা অনেক সেন্টারে ইজিলি আমরা শিল্ড দিয়ে ইজিলি এক্সরে করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি করলে কিন্তু আমরা হার্টের মোটামুটি ফাংশনটা একদম একটা পর্যায়ে ভালো গ্রস আমরা আইডিয়া পেতে পারি। এগুলো দেখেও এনটি-প্রো বিএনপি হার্ট ফেলিওর এগুলো আমরা বুঝতে পারি, কিডনির অবস্থাটা বুঝতে পারি, সব কিছু মিলে একটা সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয় আর কি ফলো আপে। প্রেগনেন্সিতে হৃদরোগ, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রেগনেন্সিতে হৃদরোগ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। একজন হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার আপনাকে বর্জন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার, তারপরে চিনি, মিষ্টি এবং ফাস্ট ফুড, বাইরের যত খাবার আছে, জাঙ্ক ফুড আছে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন, যেটা কিনা আপনার খুব স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। যেমন বিশেষ করে আপনি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবুজ শাকসবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এবং এ সময় আপনি ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত যে খাবারগুলো, সেটা আপনি খাবেন। বিশেষ করে কাঠবাদাম এবং অনেক ধরনের বাদাম আছে, যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী। এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন, আপনি গ্রিন সালাদ রাখার চেষ্টা করবেন এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে, যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন, আপনি ডিম অবশ্যই খেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে। আপনাদের যাদের কিনা হৃদরোগের ঝুঁকি আছে, তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন, তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না, এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই জন্য আপনার অন্ততপক্ষে নাস্তা করার ঠিক মিনিমাম 25 মিনিট পর আপনাকে চা পান করতে হবে।
আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন। আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তামুক্ত থাকতে হবে। প্রেগন্যান্সির ক্ষেত্রে যাদের হৃদরোগ রয়েছে তার কোনো প্রভাব তার বাচ্চার উপর পড়তে পারে কিনা? যদি হৃদরোগ থেকে থাকে, এটা কোন ধরনের আসলে অ্যাটাকটা মা কোন সাফারটা করতেছে তার উপর নির্ভর করে যে বাচ্চাটা কোন ধরনের ইম্প্যাক্টটা পড়বে। সাপোজ খুব সহজভাবে যদি আমি বলি, যদি কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে সাথে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে যায়, তাহলে আমরা ধরেই নিব এই বাচ্চাটা যেহেতু হাইপোক্সিয়া ডেভেলপ করবে। অনেক মায়েদের হার্টের ডিজিজের কারণে, কনজেনিটাল ডিজিজের কারণে হাইপোক্সিয়া ডেভেলপ করে, অক্সিজেনের মাত্রাটা ব্লাডে কমে যায়। সে কমে গেলে হাইপোক্সিয়া হলে বাচ্চা পেটের ভিতর মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদি এই অক্সিজেনের মাত্রাটা নর্মাল থাকে, পালমোনারি হাইপারটেনশনটা অনেক বেশি ডেভেলপ করে, তাহলে আস্তে আস্তে আমরা ধরেই নিব মার শ্বাসকষ্টটা অনেক বাড়বে থার্ড ট্রাইমেস্টারে যেতে যেতে। তো যেতে যেতে শ্বাসকষ্ট যদি বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্টটাও আস্তে আস্তে বাড়বে বাচ্চার উপর। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাচ্চা পেটে মারা যাওয়া অথবা আর্লি প্রেগনেন্সি, অর্থাৎ আপনার খুব যেই সময় হওয়ার কথা ডেলিভারি তার আগেই ডেলিভারি হয়ে যাচ্ছে শ্বাসকষ্টের কারণে, অথবা বাচ্চা পেটের ভিতর মারা যাচ্ছে, আইইউজিআর হচ্ছে, গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, এই প্রত্যেকটা কমপ্লিকেশন বাচ্চার উপর ডিরেক্টলি ইনডিরেক্টলি পড়বেই। সেই জন্য এটা অক্সিজেনের মাত্রা কেমন, পালমোনারি হাইপারটেনশন কেমন, ফলো আপে ঠিক করা যে আমি আসলে এই মাকে অ্যালাউ করবো কিনা প্রেগনেন্সিটা রান করার জন্য, এটা ফ্যামিলির সাথে আলোচনা করা, কাউন্সেলিংয়ের বিষয়। কারণ ফ্যামিলিয়ালিও তো বিষয়গুলো কিন্তু অনেক পাজেলের। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা বিষয় একসাথে করে একটা সিদ্ধান্ত নেওয়াটাকে আমরা অনেক বেশি প্রিফার করি। তাহলে মার জন্য গর্ভাবস্থায় যাদের আসলে হৃদরোগ হচ্ছে তাদের সেটি পরবর্তী জীবনে থেকে যাচ্ছে কিনা? আমরা এর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব যে বললাম যে প্রেগনেন্সি ইনডিউস কার্ডিওমায়োপ্যাথি। নিশ্চয়ই প্রেগনেন্সি ইনডিউস কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে কিন্তু আমরা ডেফিনেটলি মাকে বলে থাকি যে আপনি প্রিভিয়াস যদি প্রেগনেন্সিতে এই হিস্ট্রিটা থেকে থাকে, আমরা অ্যালাউ বলেই থাকি পরবর্তী প্রেগনেন্সিতেও কিন্তু মোর দেন 50% চান্স থাকবে যে এই কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করা। তো সেই ক্ষেত্রে মায়ের ডেথ রেটটাও কিন্তু অনেক বেশি। মা যে শুধু কোনো রকম যে কষ্ট করে আমরা বেঁচে আসলে বোধহয় আর কিছু হবে না তা না, ওনার কিন্তু ডেথ রেট আছে এখানে 25 থেকে 30, অনেক ক্ষেত্রে আরও বেশি হয়। তাইলে পূর্ববর্তী প্রেগনেন্সি থেকে পরবর্তী প্রেগনেন্সিতে ডেথ রেটটা অনেক বেশি। এবং আমরা যদি বুঝতে না পারি যে আগে এটা ওনার ফার্স্ট প্রেগনেন্সি, এই প্রেগনেন্সিতে আমরা বুঝতে পারছি ওনার কার্ডিওমায়োপ্যাথি আছে, আমরা অ্যাডভাইস দিয়ে দিই যে পরবর্তীতে আপনি প্রেগনেন্সি নিতে পারবেন না, বা নিলে আপনাকে এই সমস্যাগুলো হবে। কি সমস্যা হবে? যে আবারও কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে। আপনি হার্ট ফেলিয়ার থেকে শুরু করে বাচ্চার প্রবলেম থেকে শুরু করে নিজের জীবনের ঝুঁকি, সব কটা জিনিস ওনার সাথে আমরা এই জিনিসগুলো বলে দিই, যেন উনি সতর্কতার সাথে আমরা কাউন্সেলিং করে দিই, যেন উনি পরবর্তী প্রেগনেন্সি না নেয়, অথবা নিলেও যেন এই বিষয়গুলো ওনার ফ্যামিলির সাথে উনি আলোচনা করে যে হ্যাঁ এই সমস্যার সম্মুখীন আমি হতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রেগনেন্সিতে হৃদরোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এখানে তো অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ব্লিচিং ক্রিম মাখতে চাচ্ছেন ফর দ্য টাইম বিং, হয়তো বা আপনার সামনে কোনো অনুষ্ঠান আছে, কিন্তু অবশ্যই হ্যাভ টু ডিসকাস করে নিতে হবে আপনার চর্মরোগ বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্টের সাথে। তারপরে আপনি ওটা ওনার সুপারভিশনে আপনি কিছুদিনের জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনি মাখতে পারবেন। যদি নিজ থেকে অনলাইনে কিনে বা দোকান থেকে কিনে আপনি মাখেন, সেক্ষেত্রে যেটা হবে যে আপনি এটার মেয়াদ বুঝবেন না, এটার সময় বুঝবেন না, দিনের পর দিন মাখতে থাকলে আপনার ইভেনচুয়ালি আপনার স্কিনটা আস্তে আস্তে ডিস্ট্রয় হতে থাকবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।